আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজির এমসিকিউ সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি। যদিও এটি এমসিকিউ সিরিজ, তবে আমরা এমনভাবে আমাদের কন্টেন্টটা সাজিয়েছি যাতে করে তোমাদের এই অধ্যায় থেকে যে সিকিউগুলো আছে সেগুলো যেন কাভার হয়ে যায়। তাই তোমরা যদি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের এমসিকিউ যেমন কমপ্লিট হবে, পাশাপাশি এই অধ্যায় থেকে যে টাইপের সিকিউগুলো আসে সেগুলোর অ্যান্সারগুলো কত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে সে সম্পর্কেও পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম অধ্যায়ের শিরোনাম হলো জীবন পাঠ। ওকে, প্রথমেই আমরা জানি যে এই যে জীববিজ্ঞানকে মূলত দুইটা শাখায় ভাগ করা হয়েছে। একটি হলো ভৌত জীববিজ্ঞান এবং আরেকটি হলো ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানের মধ্যে যেই অংশগুলো রয়েছে সেগুলো একটু আমরা রিভিশন দিয়ে নিই। দেখো, প্রথমেই আছে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থানের ইংরেজিটাও আমাদের মাঝে মাঝে পরীক্ষায় দেয়, সেটি হলো মরফোলজি। মরফোলজি মূলত কী নিয়ে আলোচনা করে? জীবের সার্বিক অঙ্গ সাংস্থানিক বা দৈহিক গঠন। আমরা এটুকু মনে রাখলেও চলবে যে দৈহিক গঠন, অর্থাৎ জীবের দৈহিক গঠন নিয়ে মূলত মরফোলজি বা অঙ্গ সংস্থান আলোচনা করে। এরপরে আছে শ্রেণীবিন্যাস বিদ্যা। আমরা ক্লাস 8-9-এও হয়তো 8-এও বিষয়টা পড়েছি। এর ইংরেজিটা হলো শ্রেণীবিন্যাস বিদ্যার ইংরেজিটা হলো ট্যাক্সোনমি। ওকে, নাম থেকেই আমরা গেস করতে পারতেছি এটি মূলত জীবের শ্রেণীবিন্যাস এবং এই শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন রীতিনীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে। এরপরে শারীরবিদ্যা, এখান থেকে ইংরেজিটা দেওয়া হয়। শারীরবিদ্যার ইংরেজিটা হলো ফিজিওলজি। ফিজিওলজি কী করে? যে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক যে কার্যাবলী রয়েছে, যেমন শোষণ, রেচন কিংবা সালোক সংশ্লেষণের মতন যে কাজগুলো রয়েছে, এগুলো সম্পর্কে এই ফিজিওলজি কী করে? আলোচনা করে। এরপরে আছে হিস্টোলজি, এটি অনেক গুরুত্বপূর্ণ। হিস্টোলজি কী করে? জীবদেহের যে টিস্যু আছে এই টিস্যুগুলোর গঠন, বিন্যাস এবং তাদের কাজ নিয়ে আলোচনা করে। ওকে, এরপর আছে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যাকে আমরা ইংরেজিতে বলি এমব্রায়োলজি। এটি কি করে? যে জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন এবং এর পরিস্ফুটন ও বিকাশ নিয়ে আলোচনা করে। এরপরে আসে কোষবিদ্যা, ইংরেজিতে আমরা এটাকে সাইটোলজি বলি। সাইটোলজির আলোচ্য বিষয় হলো জীবদেহের কোষের গঠন, কার্যাবলী এবং কোষের যে বিভাজন হয়ে থাকে, যেমন মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন কিংবা অ্যামাইটোসিস কোষ বিভাজন, এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করে। এরপরে আছে বংশগতিবিদ্যা, ইংরেজিতে আমরা জেনেটিক্স বলি। এর আলোচ্য বিষয় হলো জিন এবং জীবের বংশগতির যে ধারা সেগুলো মূলত এইখানে আলোচনা করা হয়। এরপর আছে বিবর্তনবিদ্যা বা ইভলিউশনের আলোচ্য বিষয় হলো পৃথিবীতে প্রাণের বিকাশ কেমনভাবে হয়েছে, জীবের বিবর্তন কিভাবে হয় এবং সেটি মূলত কিভাবে ক্রমবিকাশ লাভ করেছে সেগুলো এখানে আলোচনা করা হয়। এরপরে আছে বাস্তুবিদ্যাকে ইংরেজিতে আমরা বলি ইকোলজি। এটির আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো নিয়েই মূলত এখানে আলোচনা করা হয়। এরপরে আছে অনেক গুরুত্বপূর্ণ এটি এন্ডোক্রাইনোলজি মূলত হরমোন বিষয়ে আলোচনা করে। ঠিক আছে, হরমোন বিষয়ে আলোচনা করে। এরপরে আছে কি জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। জীব ভূগোলের ইংরেজি হলো বায়োজিওগ্রাফি। পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং তাদের অভিযোজন বা বিরূপ প্রতিবেশে পরিবেশের ভিতরে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার যে কৌশল সেগুলো মূলত এখানে আলোচনা করা হয়। তো এই যে টপিকগুলো আমি বললাম, যে অঙ্গসংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা,
কোষবিদ্যা, বংশগতিবিদ্যা কিংবা বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি এবং জীব ভূগোল, এই বিষয়গুলো মূলত জীববিজ্ঞানের ভৌত শাখা। এগুলো হলো ফান্ডামেন্টাল শাখা। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে পরবর্তীতে বিভিন্ন কার্যকলাপে আমরা যেগুলো প্রয়োগ করে থাকি সেগুলোকে আমরা অ্যাপ্লাইড বায়োলজি বা ফলিত জীববিজ্ঞান বলে থাকি। সেগুলো হলো, প্রথমেই দেখো জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় প্যালিওন্টোলজি। এটি কী করে, যে প্রাগৈতিহাসিক জীব মানে অনেক প্রাচীন যে জীবগুলো রয়েছে তাদের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কে আলোচনা করে। এরপরে আসে দেখো জীব পরিসংখ্যান বিদ্যা, আমরা ইংরেজি থেকে বায়োস্ট্যাটিস্টিক্স বলে থাকি। এই বায়োস্ট্যাটিস্টিক্সের কাজ হলো কি, জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা। ওকে, এরপরে দেখো আছে পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যাতে কি হয়, এর ইংরেজিটাকে জেনে নিই। পরজীবী বিদ্যার ইংরেজিটা হলো প্যারাসাইটোলজি। এটি কী করে, যে পরজীবী যে সকল জীব অন্য জীবের উপরে নির্ভর করে বেঁচে থাকে তাদের জীবন প্রণালী এবং তাদের কারণে যে বিভিন্ন রোগবালাইগুলো হয়ে থাকে তাদের নিয়ে আলোচনা করে। বলে রাখা ভালো এর ভিতরে যে আমরা যে আলাদা আলাদা যে টপিকগুলো বলছি, এই টপিকগুলো যখন তোমরা একটু বড় ক্লাসে, ইন্টারমিডিয়েটের পরে অনার্স লেভেলে যখন উঠবা, তখন প্রত্যেকটা টপিকই কিন্তু এক একটা বিষয় হয়ে যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে, বিভিন্ন বিজ্ঞানীর বা বিভিন্ন প্রফেসরের বিভিন্ন ধরনের বই তোমরা এই বিষয়ে পেয়ে যাবে। হ্যাঁ, আমরা জাস্ট শুধু এক কথায় বা সারাংশও বলা ঠিক হবে না, জাস্ট শুধু হেডলাইনটা জানতেছি যে কোন টপিকটার নাম কি এবং তার ওই টপিকে কি কি বিষয় নিয়ে আলোচনা করে, এটাই। আচ্ছা, এরপর আছে মৎস্যজীবী বিদ্যা। আমরা জানি যে এটার ইংরেজি হলো ফিশারিজ। এখানে মাছ বা মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, তাদের উৎপাদন, তাদের সংরক্ষণ, তারা কিভাবে বেড়ে ওঠে, হ্যাঁ, কিভাবে চাষবাস করা হয়, এই সকল বিষয় নিয়ে, অর্থাৎ মৎস্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটা পরীক্ষায় খুব কম দেয়, এইটা পরীক্ষায় আসে। কীটতত্ত্ব, ইংরেজিটাও মনে রাখবো আমরা, এন্টোমোলজি। কীটতত্ত্ব, কীট পতঙ্গ আমরা বলি না, এই কীট পতঙ্গের জীবন, তাদের উপকারিতা। আমরা জানি যে কিছু কীট পতঙ্গ আছে আমাদের পরাগায়নে সহায়তা করে, আবার কিছু কীট পতঙ্গ আছে আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। ওই জন্য এখানে লিখছে যে কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি এবং তাদেরকে দমন, এই সকল বিষয়গুলো নিয়েই মূলত এই টপিকটা আলোচনা করে। এরপর আছে দেখো অণুজীব বিজ্ঞান। নাম থেকে আমরা হয়তো গেস করতে পারছি, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণীগুলো রয়েছে বা জীবগুলো রয়েছে তাদের নিয়ে আলোচনা করে। এদের ইংরেজি হলো মাইক্রোবায়োলজি। এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন অণুজীব সম্পর্কে বলা হয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আরও যে অন্য অন্য আণুবীক্ষণিক যে ছত্রাকগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করে। এরপর আছে কৃষি বিজ্ঞান, ইংরেজিতে আমরা সবাই জানি এগ্রিকালচার, এটা মূলত কৃষি বিষয়ক বিজ্ঞান। এরপরে দেখো জিন প্রযুক্তি, ইংরেজিটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বর্তমান সময়ের সবচাইতে আলোচিত একটি বিষয় হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটি কী করে, মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে, এটাকে আমরা বলে থাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে আছে বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন। এটি মূলত জিন প্রযুক্তি এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করে। এরপরে আছে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে। হ্যাঁ, এরপরে আছে সামুদ্রিক জীববিজ্ঞান বা মেরিন বায়োলজি, সামুদ্রিক বিভিন্ন জীব সম্পর্কে এই বিজ্ঞান আলোচনা করে। এরপর আরও কিছু রয়েছে বন বিজ্ঞান, যাকে আমরা ইংরেজিতে ফরেস্ট্রি বলে থাকি। এটা বন সম্পদ ব্যবস্থাপনা, তাদের সংরক্ষণ ইত্যাদি নিয়ে আলোচনা করে। এরপর আছে জীব প্রযুক্তি। জীবপ্রযুক্তিকে ইংরেজিতে আমরা বলি বায়োটেকনোলজি। এটি কী করে, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি। ঠিক আছে, মানুষের প্রয়োজনে এই যে আমরা বিভিন্ন রকমের এখন মাছ খেয়ে থাকি বা বিভিন্ন রকমের এই যে ব্রয়লার, মুরগি, এগুলো কিন্তু সব এই বায়োটেকনোলজি ইউজ করেই কিন্তু করা হয়েছে। কিংবা বিশেষ করে আমরা একটা প্রাণীর নাম ভেড়া, নাম হলো ডলি, যে প্রচুর মাংস হয় এবং স্বাস্থ্যবান যে ভেড়াটা,
পৃথিবীব্যাপী যেটা বিখ্যাত সেই ওইটা কিন্তু জেনেটিক কী বলে এই বায়োটেকনোলজি ইউজ করে এটা করা হয়েছে। ডলি নামটা মনে রাখবো আমরা। এরপরে আছে ফার্মেসি। ফার্মেসি অনেক জনপ্রিয় একটি সাবজেক্ট। এটি মূলত আলোচনা করে ওষুধ শিল্প এবং তাদের প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, এটাকে আমরা বলে থাকি ফার্মেসি। এছাড়া আছে বন্য প্রাণীবিদ্যা এবং বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সটা কি এটা আমরা মনে রাখবো। ক্যান্সার বিশ্লেষণ, ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক যে বিজ্ঞানের একটি শাখা, ওটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো তোমরা যারা, আমি একটু দ্রুতই পড়ানোর চেষ্টা করলাম কারণ আমরা তো রিভিশন দিতেছি, হ্যাঁ। তারপরে তোমরা যারা দেখতে চাও চাইলে একটু স্লোলি তোমরা যদি যাও তাহলে বিষয়টা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এই সম্পর্কে কিছু এমসিকিউ সমাধান করা শুরু করি। তো প্রথমটা হলো, কোনটি ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত? দেখো একটু আগে আমরা পড়লাম মরফোলজি, এন্টোমোলজি, প্যালিওন্টোলজি, বায়োকেমিস্ট্রি। এখানে এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার, মরফোলজি, অঙ্গ সংস্থান, একদম প্রথমটা, হ্যাঁ। এটি হলো ভৌত জীববিজ্ঞানের অংশ। পরবর্তীতে হলো, কোনটি সঠিক? কোনটি সঠিক? কোনটি সঠিক বলো তো? কীটতত্ত্ব কী নিয়ে আলোচনা করে? পরজীবী? নিশ্চয় না। অণুজীব বিজ্ঞান কৃমি নিয়ে আলোচনা করে? নিশ্চয় না। অণুজীব বিজ্ঞান তো অণুজীব বলতে কারা, ওই যে ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বললাম তাদের নিয়ে আলোচনা করে। হিস্টোলজি কোষ নিয়ে আলোচনা করে? না, হিস্টোলজি আলোচনা করে টিস্যু নিয়ে। তাহলে সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা হলো শারীরবিদ্যা। শারীরবিদ্যা কী করে? রেচন, তারপরে সালোক সংশ্লেষণ, শোষণ, এগুলো নিয়ে আলোচনা করে। তাহলে সঠিক অ্যান্সার হলো আমাদের রেচন। পরবর্তী প্রশ্ন দেখো, জীবের রেচন, একটু আগে এটা বলছিলাম, জীবের রেচন আলোচনা করে কোন টপিক নিয়ে বা কোন মানে আলোচনা কি বলছে? জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয়? এটা হলো শারীরবিদ্যা। শারীরবিদ্যার আলোচ্য বিষয় মূলত কি কি? রেচন, শোষণ, সালোক সংশ্লেষণ। ওকে, আচ্ছা। কোষবিদ্যার কাজ কোষ নিয়ে আলোচনা করা, টিস্যু তত্ত্বের কাজ টিস্যু নিয়ে আলোচনা করা, অঙ্গ সংস্থানের কাজ অঙ্গ সংস্থান, যে বহি অঙ্গ সংস্থান বা অন্ত অঙ্গ সংস্থান যেগুলো রয়েছে ওই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে, মরফোলজি যাকে বলে। এখন কি বলতেছে যে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক আচ্ছা, পরের প্রশ্নটি দেখো কি বলছে? জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? নিচের কোনটির আলোচ্য বিষয়? হিস্টোলজি টিস্যু নিয়ে আলোচনা করে। এই যে অ্যান্সার হলো আমাদের ফিজিওলজি। ফিজিওলজি। সাইটোলজি কোষ নিয়ে আলোচনা করে, মরফোলজি অঙ্গ সংস্থান। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করে, আমি পড়েছিলাম, দেখো একটু মনে করে দেখো তো। হরমোন নিয়ে আলোচনা করে কোনটা? এন্ডোক্রাইনোলজি। হরমোন নিয়ে আলোচনা করে এন্ডোক্রাইনোলজি। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোথায়? বিবর্তন বিদ্যায়। বিবর্তন বিদ্যায়। ঠিক আছে। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? কোষবিদ্যা, বাস্তুবিদ্যা, শারীরবিদ্যা, অণুজীববিদ্যা। একটু চিন্তা করে বলো তো কোনটি হবে? এটি হবে অণুজীব বিজ্ঞান। একটু মিলায় নাও, অণুজীব বিজ্ঞান। এই যে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এটি হলো ফলিত জীববিজ্ঞানের অংশ। আচ্ছা, পরের প্রশ্নে যাই। টিস্যু সমূহের গঠন কোন শাখার আলোচনা করা হয়? টিস্যু সমূহের গঠন, টিস্যু সমূহের, টিস্যু একটু খেয়াল করে দেখো তো। টিস্যু সমূহের গঠন কি বলছিলাম? হিস্টোলজি। তাহলে বাকিগুলো কি? এই যে বাকিগুলো দেওয়া আছে এগুলো কি বলো তো? এমব্রায়োলজি, এটা ভ্রূণ সম্পর্কে আলোচনা করে, ভ্রূণ। এন্ডোক্রাইনোলজি,
হরমোন সম্পর্কে আলোচনা করে। ওকে, তারপর আছে সাইটোলজি, এটি কোষ নিয়ে আলোচনা করে, এটি কোষ নিয়ে আলোচনা করে। ঠিক আছে, আর হিস্টোলজি কী নিয়ে আলোচনা করে? টিস্যু নিয়ে আলোচনা করে। ওকে, নেক্সট, নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? ফলিত জীববিজ্ঞানের শাখা হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, বংশগতিবিদ্যা, এগুলো সবই হলো ভৌত জীববিজ্ঞান। এটা মানে এই যে সমুদ্র বিজ্ঞান, এটি হলো আমাদের অ্যান্সার। নেক্সট, ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান হলো, বলতো কোনটি হবে? ফরেস্ট্রি, বন এবং বন ব্যবস্থাপনা সম্পর্কিত বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জিন প্রযুক্তি, মেডিকেল সায়েন্স, এটা তো আমরা জানি। তাহলে অ্যান্সার কোনটি হবে? ফার্মেসি। ফার্মেসি হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন আসি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সম্পর্কে কয়েকটি কথা না বললেই না। জীবের শ্রেণীবিন্যাস মূলত মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী, এগুলো আমরা ক্লাস 8-এ পড়েছিলাম, কিন্তু 9-এ এসে আমরা আরও বিস্তৃত বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। যে শ্রেণীবিন্যাস বা জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রথম যে প্রস্তাবনাটা প্রদান করেন, যাকে পঞ্চরাজ্য প্রস্তাবনা বলে গৃহীত করা হয়, তিনি হলেন হুইটেকার। হ্যাঁ, এই হুইটেকার কি করেন? হুইটেকারের শ্রেণীবিন্যাস এটি হলো 5টি রাজ্যে তিনি মূলত জীবকে বিভক্ত করেন। প্রথম রাজ্যকে কি বলা হয়? মনেরা। তারপরে হলো কি? প্রথমে মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপরে ফানজাই, তারপরে প্লান্টি এবং ফাইনালি হলো অ্যানিমেলিয়া। ঠিক, এটা সম্ভবত 1969 সালে, সালটা আমরা মনে রাখবো, 1969 সালে। ঠিক তার 5 বছর পর বিজ্ঞানী মার্গিউলিস তার একটি শ্রেণীবিন্যাস প্রকাশ করেন। অর্থাৎ এটি হলো 1974 সালে বিজ্ঞানী মার্গিউলিস কি করেন? ওই যে হুইটেকারের করা যে পঞ্চরাজ্য, এটাকে তিনি 2টা ক্যাটাগরিতে ভাগ করেন। কেন এটির দরকার হলো? কারণ তিনি যে রাজ্যগুলো ভাগ করেছিলেন, তাদের মধ্যে কিছু জীব ছিল যারা একদম প্রাগৈতিহাসিক, অনেক প্রাচীন, এবং যাদের দেহে মাত্র একটি মাত্র কোষ থাকে, এককোষী জীব। আরেকটা হলো বহুকোষী জীব। অর্থাৎ তিনি এটাকে নাম দেন কি? সুপার কিংডম 1, যাকে আমরা প্রোক্যারিওটা বলে থাকি। প্রো মানে হলো প্রাচীন, আর ক্যারিওটা আবার ক্যারিয়ন শব্দ থেকে আসছে। এই যে একটা হলো প্রো, আরেকটা হলো ক্যারিওট। এই ক্যারিওটটা শব্দটা এসছে তোমার মূলত এরকম ক্যারিন থেকে। এইটা মানে কি? নিউক্লিয়াস। এটা মানে নিউক্লিয়াস। অর্থাৎ যে সকল কোষের বা জীবের নিউক্লিয়াসটা অনেক প্রাচীন, পুরাতন, তাদেরকে আমরা বলে থাকি কি? প্রোক্যারিওটা। ঠিক আছে, আদিকোষী, সংক্ষেপে আমরা বলি আদিকোষী। উদাহরণ কিবা এই রাজ্যটা, কোন রাজ্যটা এটার আন্ডারে পড়ছে? সেটা হলো মনেরা। এই যে এটা হলো মনেরাকে তিনি কি করছেন? সুপার কিংডম 1-এ ফেলছেন। আর যে বাকি থাকে যে 4টা রাজ্য, এই 4টা রাজ্যকে তিনি বলতেছেন কি? সুপার কিংডম 2, যাকে আমরা বলি ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত। আর প্রোক্যারিওটাটা কি? যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। ওকে, তো আমরা রাজ্যগুলো দেখেই আমরা হয়তো বুঝতেছি যে বাকি যে 4টা রাজ্য, অর্থাৎ প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এগুলো হলো সুপার কিংডম 2-তে পড়ছে। ওকে, এভাবে অনেক দিন গেল। পরবর্তীতে তোমার দেখো টমাস কেভলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাস 2004 সালে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেন। এই যে মনেরার মধ্যে তোমরা উদাহরণগুলো যদি খেয়াল করে দেখো, এখানে 2 ধরনের জীব দেখতে পাবা। তার মধ্যে একটা বিশেষ জীবের নাম হলো নীলাভ সবুজ শৈবাল। অর্থাৎ শৈবাল সংক্রান্ত, মানে শৈবাল রিলেটেড যে জীবগুলো রয়েছে,
তাদেরকে তিনি ক্রোমিস্টা নামে নামকরণ করেন, আর বাকি যে ছিল ব্যাকটেরিয়াকে তিনি আলাদা একটা রাজ্যে ভাগ করেন। ঠিক আছে? আর পরবর্তীতে দেখো ভালো করে, এই যে প্রোটিস্টা রাজ্যটার নাম হয়ে যায় কি? প্রোটোজোয়া। ওকে? আর ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এগুলো আগের মতোই থাকে। অর্থাৎ তিনি কি করেন, টোটাল এই যে পঞ্চরাজ্য বা যে 5টা রাজ্য আমরা জেনেছিলাম একটু আগে, ওইটাকে তিনি 6টা ভাগে ভাগ করেন। ঠিক আছে? তাহলে এটা কে করেন? টমাস কেভলিয়ার স্মিথ। তিনি 6ষ্ঠ রাজ্য প্রস্তাবনা করেন, যেটা আমরা বলতে পারি। ওকে? তাহলে এখানে কি হলো, মনেরা রাজ্যের যে জীবগুলো রয়েছে তাদের ব্যাকটেরিয়াগুলোকে আলাদা করা হয়, এবং এই যে প্রোটিস্টা রাজ্যের মধ্যে কিছু শৈবাল ছিল ওইগুলো এবং মনেরা রাজ্যের শৈবালগুলোকে আলাদাভাবে তিনি ক্রোমিস্টা রাজ্যে অন্তর্ভুক্ত করেন। আর প্রোটিস্টা রাজ্যের আরও যে জীবগুলো রয়েছে যেমন অ্যামিবা বা এই জাতীয় জীবগুলোকে তিনি প্রোটোজোয়া রাজ্যে বিভক্ত করেন। ওকে? এখন আসো যে হুইটেকারের প্রস্তাবিত শ্রেণীবিন্যাস জীবের যেই সব বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয় সেগুলো মূলত কি, মানে কোন কোন ক্রাইটেরিয়াকে মেনটেন করে হুইটেকারের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এক হলো কোষের সংখ্যা, অবশ্যই কোষের সংখ্যা তো বিবেচনা করা হয়েছেই, ওই যে মনেরা রাজ্য এককোষী। তারপরে ডিএনএ আরএনএর প্রকারভেদ, অবশ্যই এটাও বিচার করা হয়েছে। এবং ফাইনালি ওই সকল জীবের খাদ্যাভ্যাসকেও বিবেচনা করা হয়েছে। আমরা যখন এই প্রত্যেকটা রাজ্য সম্পর্কে জানবো তখন বিষয়গুলো আরও তোমরা ডিটেল বুঝতে পারবা। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে? 3টাই। ঠিক আছে? নেক্সট দেখো, জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? সবার পারা উচিত টমাস কেভলিয়ার স্মিথ। নেক্সট, টমাস কেভলিয়ার স্মিথ মনেরা রাজ্যকে কি নামকরণ করেন? মনেরা রাজ্যকে কি নামকরণ করেন বলো তো? সেটি হলো ব্যাকটেরিয়া। মনেরা রাজ্যকে তিনি ব্যাকটেরিয়া নামকরণ করেন। নেক্সট, এখন দেখো এই যে রাজ্যগুলোর কথা বললাম না, এখন চলো এইগুলো সম্পর্কে আমাদের এখান থেকে যদি সিকিউ আসে সেটাও আমরা অ্যান্সার করতে পারবো। তো মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি? এরা হলো এককোষী। এরা কি? এককোষী ফিলামেন্টাস। এই যে ফিলামেন্টাস, ফিলামেন্ট গঠন করে এরকম, হ্যাঁ। এবং কলোনিয়াল, মানে দলবদ্ধভাবে তারা বসবাস করে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয় পর্দা থাকে না। এটা তো অবশ্যই হওয়ারই কথা, কারণ আমরা তো প্রথমেই বলছি এরা হলো প্রোক্যারিওটা মানে কি? যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। সুগঠিত নিউক্লিয়াস মানে হলো, আমরা অবশ্যই 2য় অধ্যায় থেকে নিউক্লিয়াসের গঠন পড়েছি। নিউক্লিয়াসের যে 4টা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, ঠিক আছে, এই 4টা অংশ যদি কোনো কোষের নিউক্লিয়াসে উপস্থিত থাকে তাকে আমরা বলি প্রকৃত কোষ। আর যদি এই 4টার মধ্যে কোনোটা মিসিং থাকে তাহলে তাকে বলা হয় ইউক্যারিওট। ওকে, আচ্ছা, তারপরে কি? দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। তারপরে প্রধানত তারা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে খাদ্য গ্রহণের প্রক্রিয়ার নাম হলো শোষণ। উদাহরণ কি? নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি। ওকে, নেক্সট দেখো, এরপরের রাজ্যটি হলো প্রোটিস্টা কি? এরা এককোষী বা বহুকোষী, দুটাই হতে পারে। মনে রাখবো কথাটা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এরা এককোষীও হতে পারে কিংবা বহুকোষীও হতে পারে। একক বা কলোনিয়াল, অর্থাৎ একা একাও থাকতে পারে, কলোনি আকারে বা দলবদ্ধভাবে বা গুচ্ছ আকারেও থাকতে পারে। তারপরে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ওকে, অর্থাৎ এদের নিউক্লিয়াসের যে যে অংশগুলো থাকার কথা সবগুলোই থাকে। তারপরে এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, অর্থাৎ আগে যেটা পড়লাম ওটার সাথে এটাও রিলেটেড। মনেরার খাদ্য গ্রহণ প্রক্রিয়াও শোষণ, প্রোটিস্টা রাজ্যের খাদ্য গ্রহণ প্রক্রিয়াও শোষণ। এখন বলতেছে দেখো, মাইটোসিস বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের জীবের কোষ বিভাজন 2ভাবে ঘটে, এক হলো মাইটোসিস কোষ বিভাজন এবং কনজুগেশন। তো
তবে কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ কি? অ্যামিবা, প্যারামেসিয়াম ইত্যাদি। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে যে কনজুগেশনটা আসলে কি, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে কনজুগেশন কি। দেখো কি বলা হচ্ছে যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। ঠিক আছে, ভিতরের অবস্থাটা ভিন্ন, অর্থাৎ তাদের জীবনের যে উপাদান জিনোম সিকোয়েন্স ওইটা ভিন্ন, কিন্তু তাদের গঠনগতভাবে তারা এক। এরকম দুটি গ্যামেটের মিলনের ফলে যে জনন ঘটে বা যে যৌন জনন ঘটে, দুটি ভিন্ন গ্যামেট যেহেতু, তাহলে এই দুটি গ্যামেটের মিলনের ফলে এই গ্যামেটগুলো কেমন? আমরা জানি যে গ্যামেট কিন্তু দুইটা, একটা হলো পুং গ্যামেট আর একটা হলো স্ত্রী গ্যামেট। তো দুটি গ্যামেটের ভিতরে একটা গ্যামেট মানে দুইটা গ্যামেটের জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। ঠিক আছে, এইরকম দুইটা গ্যামেটের মিলনের ফলে যে যৌন জনন ঘটে থাকে তাকে বলা হয় কনজুগেশন। এরপরে দেখো ফানজাই, এই যে পাশের চিত্রটি, প্রথমটা হলো পেনিসিলিয়াম। এখান থেকেই মূলত প্রথম যে অ্যান্টিবায়োটিক বিজ্ঞানী ফ্লেমিং আবিষ্কার করেন সেটি হলো পেনিসিলিন ওষুধ তৈরি হয় যে ছত্রাক থেকে, তার নাম হলো পেনিসিলিয়াম। এই যে পাশেরটা এটা। এরপরে পাশেরটা তো আমরা অতি পরিচিত, এটা আমরা জানি, এটা হলো মাশরুম। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ফানজাই রাজ্যটার বৈশিষ্ট্যগুলো কি দেখো। অধিকাংশ হলো স্থলজ। আমরা ব্যাঙের ছাতা দেখছি না, এরা কোথায় থাকে? পানিতে থাকে নাকি স্থলে থাকে? অবশ্যই স্থলে থাকে। এবং তারা কি মৃতজীবী বা পরজীবী হয়। দেহ এককোষী বা মাইসেলিয়াম, এককোষীকে আমরা মাইসেলিয়াম বলতে পারি। তারপরে এক কোষ প্রাচীর হলো কাইটিন দিয়ে তৈরি, এটা খুব গুরুত্বপূর্ণ। ছত্রাক, মাশরুম মানে তো ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এদের খাদ্য গ্রহণ পদ্ধতিও দেখো শোষণ। ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা সবুজ হয় না। হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। উদাহরণ কি? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। ওকে, আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে স্যার মাইসোলিয়ামটা আবার কি? দেখো মাইসিলিয়াম হলো সরু সুতার মতো অংশ। ঠিক আছে, আমরা পরের রাজ্যে যাই। দেখো পরের রাজ্যটির নাম হলো কি? প্লান্টি মানে মূলত উদ্ভিদ আর কি। বৈশিষ্ট্য কি? প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, দেহে ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে হ্যাপ্লয়েড পর্যায়টা শুরু হয়। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস এবং এরা কি? আর্কিগোনিয়েট। ওকে, যেমন উন্নত সবুজ উদ্ভিদ। আচ্ছা আর্কিগোনিয়েট বিষয়টা কি বা অ্যানাইসোগ্যামাসটা কি? দেখো আগে অ্যানাইসোগ্যামাসটা জানি যে আকার, আকৃতি এবং শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট, মানে আকার, আকৃতি এবং শারীরবৃত্তীয় তিন ধরনের পার্থক্যই রয়েছে। এইরকম দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে যে জননটা ঘটে থাকে তাকেই বলা হয় অ্যানাইসোগ্যামাস। ওকে, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আকারে পরীক্ষায় দেয়। ওকে, নেক্সট, এই যে প্লান্টি রাজ্যটি রয়েছে অনেক বিস্তৃত, অনেক ধরনের উদ্ভিদ রয়েছে। এদেরকে মূলত আমরা দুই ভাগে ভাগ করছি প্লান্টিকে, একটা হলো ব্রায়োফাইটা আর একটা হলো ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটাটা কি? মশবর্গীয় উদ্ভিদ। ওকে, এটা হলো মশবর্গীয় উদ্ভিদ। পানির সংবহন তন্ত্র এটাতে অনুপস্থিত থাকে। আর ট্রাকিওফাইটায় কি থাকে? পানি সংবহন তন্ত্রটা উপস্থিত থাকে। তো ট্রাকিওফাইটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করছি। এক হলো ফানবর্গীয়, দুই হলো নগ্নবীজি আর তিন হলো আবৃতবীজি উদ্ভিদ। ওকে, এটুকু জানলে মোটামুটি আমাদের চলবে। এখন 5 নাম্বার রাজ্যটা হলো অ্যানিমেলিয়া, অর্থাৎ আমরা। দেখো এদের কি? এরা হলো প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বহুকোষী প্রাণী। জড় কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট এবং কোষ গহ্বর নেই। এরা হলো হেটারোট্রপিক, এই শব্দটা গুরুত্বপূর্ণ, হেটারোট্রপিক। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এটা কিন্তু প্লান্টিতেও ছিল। তারপরে যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়।
ওকে, আমরা জানি যে আমাদের যদি কেউ প্রশ্ন করে যে মানুষের ভ্রূণ কয় স্তর বিশিষ্ট, এটি হলো 3 স্তর বিশিষ্ট। ওকে, একদম বাইরেরটাকে বলা হয় একটোডার্ম, মাঝেরটাকে বলা হয় মেসোডার্ম এবং একদম ভেতরেরটাকে বলা হয় এন্ডোডার্ম। এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার হেটারোট্রপিক বিষয়টা কি? দেখো বলছে যে সকল জীব খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ সহজ করে যদি বলি যারা হলো পরভোজী, তাদেরকেই বলা হয় হেটারোট্রপিক। ওকে, নেক্সট দেখো নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার হবে মনেরা। আমরা একটু দ্রুত করার চেষ্টা করি, তাহলে আবারও একই প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে যে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি বলো তো? সেটি হলো ব্যাকটেরিয়া, অ্যামিবা হলো প্রোটিস্টা, ইস্ট হলো কি ফানজাই, আর ভুট্টা হলো প্লান্টি। ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণুটি উপস্থিত? প্লাস্টিড থাকে না অবশ্যই, মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে না, তাহলে কে থাকে? রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব? প্রোক্যারিওটিক জীব বলো তো? প্রোক্যারিওটিক জীব অবশ্যই নীলাভ সবুজ শৈবাল। কারণ কি? কারণ মাশরুম হলো ফানজাই, ফানজাই রাজ্য, ডায়াটম হলো প্রোটিস্টা রাজ্যের, প্রোটিস্টা, আর অ্যামিবাও হলো প্রোটিস্টা। ওকে, নেক্সট নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে? সাইটোপ্লাজম কী অবস্থায় থাকে? ছড়ানো অবস্থায় থাকে। বলো তো উত্তর কোনটা? উত্তর হলো নস্টক। নেক্সট ডায়াটম কোন রাজ্যের জীব? ডায়াটম কোন রাজ্যের জীব? একটু আগে বললাম প্রোটিস্টা রাজ্যের জীব। নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব? ফানজাই মানে ছত্রাক, ছত্রাক কোনটা? মাশরুম। ওকে, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটিতে? এটাও মাশরুমে বা ফানজাই রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট মাশরুমের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? একটু আগে বলছিলাম ছত্রাকের কোষ প্রাচীর তৈরি হলো কাইটিন দিয়ে, কাইটিন দিয়ে। ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এসেছে। কোন রাজ্যের জীবের দেহ জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান? কি পড়ছিলাম? জটিল টিস্যুতন্ত্র কাদের রয়েছে? প্লান্টির রয়েছে, অ্যানিমেলিয়া রয়েছে। এখানে কি আছে দেখো তো? অ্যানিমেলিয়া আছে। এটা হলো অ্যান্সার। কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? হেটারোট্রফিক একটু আগে পড়লাম, যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল বা পরভোজী। যারা কারা পরভোজী? অ্যানিমেলিয়া। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়, উদ্দীপকের জীবটি কোন রাজ্যের? ছাতার মতো, ব্যাঙের ছাতা, ছত্রাক। ছত্রাক কোনটা? ফানজাই। ওকে, নেক্সট এখানে বলতেছে নিবিড় যে ওই যে ছোট ছোট জীবগুলো দেখতে পায়, সেগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে মৃত জীবদেহের উপরে জন্মায়, সত্য। ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি ঘটে, কাইটিন নির্মিত কোষপ্রাচীর দ্বারা গঠিত। কিন্তু আসলে কি ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি ঘটে? হ্যাঁ, না। তাহলে উদ্দীপকের জীবটি মূলত কোন রাজ্যের হবে? এই যে দুইটা বৈশিষ্ট্য কার? ফানজাই, ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? গোল আলু, গোল আলুর বৈজ্ঞানিক নাম দেখো সোলানাম টিউবারোসাম। কারণ এটি হলো ধানের বৈজ্ঞানিক নাম। আর্টোকার্পাস হেটারোফাইলাস এটা হলো কাঁঠালের বৈজ্ঞানিক নাম। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে নিমফিয়া নৌসালি, এটা হলো নিমফিয়া নৌসালি, এটা হলো শাপলার বৈজ্ঞানিক নাম। ওকে, নেক্সট পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম কি? পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম অলিয়াম সেপা।
ওয়ালিয়াম সেপা। টিউবারোসাম কোনটির প্রজাতি নির্দেশ করে? আমরা জানি যে একটি জীবের বৈজ্ঞানিক নাম গণ এবং প্রজাতির নাম নিয়ে করা হয়। এখানে সোলানাম টিউবারোসাম গোল আলুর বৈজ্ঞানিক নাম। তাহলে সোলানাম, দেখো একটু, সোলানাম, তারপরে হলো টিউবারোসাম, এটি হলো গোল আলুর বৈজ্ঞানিক নাম। তো আমরা জানি যে এই নামের প্রথম অংশটাকে বলা হয় গণনাম, আর এইটাকে বলা হয় প্রজাতি নাম। গণ এবং প্রজাতি এই দুইটা অংশ মিলেই মূলত বৈজ্ঞানিক নামকরণ করা হয়। তো এখানে সোলানাম না দিয়ে এখানে কি বলতেছে, টিউবারোসাম দিছে। যে টিউবারোসাম কোনটির প্রজাতি নির্দেশ করে? কার বলো তো? গোল আলুর। নতুন প্রজাতির ব্যাঙ নাম কি? জাকিরানা ঢাকা, ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টাল হেড উনি। ওনার স্মরণে এই যে সাজিদ আলী হাওলাদার নামটা আমরা মনে রাখবো। সাজিদ আলী হাওলাদার, এটা এক্সট্রা আসছে, এটা হবে মূলত সাজিদ আলী হাওলাদার। তিনি কি করেন? তার স্মরণে ওই নামকরণটা করে থাকেন জাকিরানা ঢাকা। ওই যে কাজী জাকির হোসেন, উনি ছিলেন জীববিজ্ঞান ডিপার্টমেন্টের সম্ভবত প্রধান। ওনার নামের স্মরণে এই সাজিদ আলী হাওলাদার কি করেন? একটি বিরল প্রজাতির ব্যাঙ, শুধুমাত্র যেটা ঢাকা শহরে পাওয়া যায়, তাকে নামকরণ করেন। অ্যামিবাতে কি রয়েছে? বহুকোষ আছে? নিশ্চয়ই না। অ্যামিবাতে কি আছে? এটা তো প্রথমেই ভুল। তাহলে অপশন যেহেতু আমাদের দুইটা অথবা তিনটা, একটা যেহেতু বাদ, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি অ্যান্সার হলো এটা। তারপরে দেখো অ্যামিবা কি? সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, অবশ্যই ভ্রূণ গঠিত হয় না। এরপরে কি? প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো? প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি কি? কনজুগেশন ঘটে, এটা আমরা একটু আগে পড়ছিলাম, এবং মাইটোসিস ঘটে, তবে মিওসিস ঘটে না। তার মানে সঠিক অ্যান্সার হলো 1 ও 2। ঠিক আছে, নেক্সট কি বলতেছে? নিচের কোনটি আর্কিগোনিয়েট? ওই যে গঠনগতভাবে সেম কিন্তু কি মানে গঠনগতভাবে ভিন্ন, কিন্তু ভিতরের যে যৌবনিকভাবে এক, কিন্তু গঠনগতভাবে ভিন্ন। এরকম দুইটা গ্যামেটের মিলনের ফলে যে জননটা ঘটে, ওটা কি বলা হয়? কি ওটাকে কি বলা হয় বলো তো? একটু আগে আমরা পড়লাম না, কি বলা হয়? এটাকে বলা হয় হেটারোট্রপিক না, হেটারোট্রপিক না, এই যেটা, এটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। কিন্তু এখানে কি প্রশ্ন বলছে? এখানে কি বলতেছে বলো তো? নিচের কোনটি আর্কিগোনিয়েট? আর্কিগোনিয়েট কারা? প্লান্টি রাজ্য না? প্লান্টি রাজ্য। আম, কাঁঠাল, জাম, লিচু, প্লান্টি। মাশরুম, ডায়াটম, এটা না। মাশরুম হলো ফানজাই, আর ডায়াটম হলো প্রোটিস্টা, প্রোটিস্টা। তার মানে অ্যান্সার কি? 1 ও 2। অ্যান্সার হলো 1 ও 2। নেক্সট, শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। আমরা জানি যে জীবের শ্রেণীবিন্যাসের ধাপ হলো 7টি। এখানে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। নিচ থেকে যতই আমরা উপরের দিকে উঠতে থাকবো, ততই কিন্তু আস্তে আস্তে এটা বিস্তৃত বড় হতে থাকবে। অর্থাৎ অনেকগুলো প্রজাতি মিলে তৈরি হয় গণনাম, অনেকগুলো গণ মিলে তৈরি হয় গোত্রনাম, অনেকগুলো গোত্র মিলে বর্গ, অনেকগুলো বর্গ মিলে শ্রেণী, অনেকগুলো শ্রেণী মিলে পর্ব, অনেকগুলো পর্ব মিলে রাজ্য। ঠিক আছে, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। ওকে, এটা আমরা মাথায় রাখবো। এই নেস্টেড হায়ারার্কি কি, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আকারে দিয়ে থাকে। তো শ্রেণীবিন্যাসের এই যে ধাপগুলো রয়েছে, আমরা চাইলে এগুলোর ইংরেজিটাও জানতে পারি। রাজ্য, এটাকে আমরা ইংরেজিতে বলি কিংডম। রাজ্য হলো কি? কিংডম। পর্ব হলো ফাইলাম, পর্ব কি? ফাইলাম। শ্রেণী হলো ক্লাস, বর্গ হলো ওয়ার্ডার, গোত্র হলো ফ্যামিলি, গণ হলো জেনাস, আর প্রজাতি হলো স্পেসিস। প্রজাতি কি? স্পেসিস। ওকে, এখন দেখো মানুষের শ্রেণীবিন্যাস। কেউ যদি বলে যে তোমার শ্রেণীবিন্যাস করো, তাহলে আমরা যে নামগুলো একটু আগে জানলাম, তাহলে মানুষের
জগৎ কোনটা? সেটা হলো অ্যানিমেলিয়া। মানুষ কোন পর্বের? কর্ডাটা পর্বের। মানুষ কোন শ্রেণীর? ম্যামালিয়া শ্রেণীর। মানুষের বর্গ কি? প্রাইমেট। গোত্র কি? হোমিনিডি। গণ কি? গণ কি? গণনাম হলো হোমো, আর প্রজাতির নাম হলো স্যাপিয়েন্স বা হোমো স্যাপিয়েন্স। ওকে, তো এখন প্রশ্ন হলো স্যার, এই যে অ্যানিমেলিয়া আমরা কেন বলবো, মানুষকে অ্যানিমেলিয়া কেন বলবো? দেখো তো, অ্যানিমেলিয়া বলার কারণ হলো সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, অর্থাৎ প্রকৃত কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং এদের দেহে কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকলে তাদেরকে বলা হয় অ্যানিমেলিয়া। কর্ডাটা কেন বলা হয়? কারণ জীবনের কোনো এক পর্যায়ে তাদের দেহে যাদের নটোকর্ড থাকে, ঠিক আছে, তাদেরকে বলা হয় কর্ডাটা। ম্যামালিয়া কেন বলবো মানুষকে? কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম ও চুল যাদের আছে তাদেরকে বলা হয় কি? ম্যামালিয়া। প্রাইমেট কাদের বলে? এই যে আমরা কোনো কিছু আঁকড়ে ধরে থাকি, যাদের এই আঁকড়ে ধরে রাখার ক্ষমতা রয়েছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি যাদের বেশি উন্নত, তাদেরকে বলা হয় প্রাইমেট। গোত্র হোমিনিডি কেন? এখানে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটান ইত্যাদির সাথে যাদের সাদৃশ্য আছে তাদেরকে বলা হয় হোমিনিডি। তো আমাদের অনেক আকৃতিগত দিক থেকে কিন্তু আমাদের সাথে এদের সম্পর্ক রয়েছে, যেমন তারা দুই পায়ে চলতে পারে, আমরাও চলতে পারি, এরকম আর কি। তারপরে হোমো কাদেরকে বলবো? যে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচাইতে বড় যাদের এবং খাড়াভাবে দুই পায়ে যারা হাঁটতে পারে তাদেরকে বলা হয় হোমো। ওকে, বানর কিন্তু এটা পারে না, এই জন্য বানর কিন্তু হোমোর ভিতরে পড়ে নাই। ওকে, তারপরে স্যাপিয়েন্স যেটা বা হোমো স্যাপিয়েন্স কোনটা? যে চওড়া, খাড়া কপাল, খুলির হাড়, হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে যারা উন্নত তাদেরকে বলা হয় স্যাপিয়েন্স। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো দ্বিপদ নামকরণ। আমরা জানি যে জীবের দুই পদ বিশিষ্ট নামকরণকে দ্বিপদ নামকরণ বলে, আর দ্বিপদ নামকরণের কিছু নিয়ম কানুন বা রুলস আছে। যেমন দেখো, নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে, আর না হলেও ল্যাটিন ভাষার মতো হতে হবে। যেমন দেখো, জাকেরানা ঢাকা, এটা তো ল্যাটিন ভাষা না, কিন্তু ল্যাটিন ভাষা। যেমন পেরিপ্লানেটা আমেরিকানা, এটা একটা ল্যাটিন ভাষা। তো এই ল্যাটিন ভাষাটার মতো করে আমরা এই জাকেরানা ঢাকাকে উচ্চারণ করলাম, ওই জন্য বলছি ল্যাটিন ভাষা বা ল্যাটিন ভাষার মতো হবে। বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে, প্রথম অংশটার নাম গণ, দ্বিতীয় অংশটার নাম হলো প্রজাতি। তারপরে কি বলছে? জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে, ঠিক আছে। এরপরে কি? বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটা হবে বড় হাতের, আর দ্বিতীয় অংশের সবগুলো অক্ষরই হবে ছোট হাতের। বৈজ্ঞানিক নাম যখন আমরা টাইপ করে লিখব তখন সর্বদা কী করতে হবে? ইতালিক অক্ষরে লিখতে হবে, অর্থাৎ বাঁকা হাতের অক্ষরে লিখতে হবে। হাতের লেখার সময় গণ এবং প্রজাতি নামের নিচে আলাদা আলাদাভাবে, মাইন্ডেড, আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে। আর যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে মানে নামকরণের কি বলে ক্রেডিট নিতে চায়, তাহলে এখানে কি হবে? যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ টাইপের, অর্থাৎ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এটা করা হবে। অর্থাৎ যে বিজ্ঞানী আবিষ্কারের কাগজপত্রগুলো প্রথমে জমা দেবেন তিনি সেটা আবিষ্কারের খেতাবটা পাবেন। আর যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নাম অনুসারে তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। আমরা আমাদের বইতে পড়ে দেখব যে মনে করো যে কি বলে যে অরাইজা স্যাটিভা, এরা ক্যারোলাস লিনিয়াস নামকরণ করছেন, ওই জন্য দেখবা যে অরাইজা স্যাটিভার পরে তার লিনিয়াসের লিন এবং কমা দিয়ে দেখবা যে একটা সাল উল্লেখ করা হয়েছে যে কত সালে তিনি এই নামকরণটা করেন। এভাবে এটা করতে হয়। তো এই মোটামুটি 8টা হলো দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়মকানুন। তো চলো আমরা কিছু এমসিকিউ রয়েছে এগুলো সমাধান করি। মানুষ কোন বংশের অন্তর্ভুক্ত? বংশ, দেখো এখানে কিন্তু গোত্র না বলে বলতেছে বংশ। তাহলে মানুষের গোত্র কোনটা বলো তো? মানুষের গোত্র কোনটা? মানুষের গোত্র কোনটা? মানুষের গোত্র হলো হোমিনিডি। এটা একটু খেয়াল করবা, মানুষের গোত্র কোনটা? হোমিনিডি। এরপরে কোনটি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত? ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। ম্যামালিয়া কারা? কি বলছিলাম দেখো তো, ম্যামালিয়া কারা হবে?
ম্যামালিয়া হবে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং যাদের লোম আছে। দেখো তো এর সাথে এই বৈশিষ্ট্যটা কার আছে? সেটি হলো বিড়াল। এখন আমাকে বলতে পারো যে গরিলা, শিম্পাঞ্জি, বানর এদের গায়েও তো লোম আছে, এরাও তো মায়ের দুধ পান করায়, তাহলে এরা হলো না কেন? কারণ এদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। যেমন দেখো, এরা কি আঁকড়ে ধরার উপযোগী এদের হাত রয়েছে, এদেরকে প্রাইমেট বলতে পারবো আমরা। ঠিক আছে, বলতেছে মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? ম্যামালিয়া, প্রাইমেট, হোমিনিডি। ম্যামালিয়া, প্রাইমেট, হোমিনিডি, সেটি হলো সি নাম্বার। ঠিক আছে, নেক্সট, স্যাপিয়েন্স বাই স্পেসিস প্ল্যান্টারাম। স্পেসিস প্ল্যান্টারাম এই বইটির রচয়িতাকে, এটা আমরা সবাই জানি, এটি হলো ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ আমরা কি বলছিলাম? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে সর্বশেষ ধাপটার নাম হলো প্রজাতি। ওকে, তোমাদের বর্গের নাম, মানে তোমার বর্গের নাম, আর মানুষের কথা বলছে প্রাইমেট। এর কারণ কি? প্রাইমেট হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য আমরা জানি, একটি হলো আঁকড়ে ধরার ক্ষমতা, আর ঘ্রাণ অপেক্ষা যাদের দৃষ্টিশক্তি উন্নত, আর দেহের অনুপাতে মস্তিষ্ক বড়, এটা কিন্তু পরেরটার। তাহলে এই উদাহরণ হলো 1 ও 2। উদাহরণ কি? 1 ও 2। কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত? বলো তো। মানুষ হলো বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। এখন দেখো, কিছু জীবের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ দেওয়া রয়েছে, এটি আমরা সবাই জানি। ধান হলো অরাইজা স্যাটিভা, পাটের হলো কর্সোরাস ক্যাপসুলারিস, আম ম্যানগিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলা নিমফিয়া নৌসালি, রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস, পেঁয়াজের অলিয়াম সেপা, আলু হলো সোলানাম টিউবারোসাম, ইলিশ টেনুয়ালোসা ইলিশা, দোয়েল কপসাইকাস সোলারিস। তারপরে কি মৌমাছি আছে অ্যাপিস ইন্ডিকা, আরশোলা পেরিপ্ল্যানেটা আমেরিকানা, কলেরা জীবাণু ভিব্রিও কলেরি, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, কুনো ব্যাং হলো ডেট্রোফাইরাস ফাইনাস মেলানোস্টিকটাস, মানুষ হোমোস্যাপিয়েন্স, কাতলা, সিংহ হলো প্যান্থেরা লিও, রুই মাছ হলো ল্যাবিও রোহিতা, এবং ফাইনালি জবা হলো হিবিস্কাস রোজা সাইনেন্সিস। চলো আমরা কিছু মানে কি বলে জীবের বৈজ্ঞানিক নাম রিলেটেড কিছু এমসিকিউ শেষ করি। দেখো এখানে কি বলতেছে, জাতীয় ফুল। জাতীয় ফুল কি? জাতীয় ফুল হলো শাপলা। শাপলার গণনাম কোনটা? সেটা হলো নেমফিয়া। এখানে বানানটা মনে হয় ভুল হয়েছে, এটা সঠিক বানান হবে এরকম, নেমফিয়া। ওকে, নেমফিয়া। নেক্সট, নেমফিয়া নৌসালি। একটু আগে আমরা এটা বলছিলাম, এটা কার? শাপলার বৈজ্ঞানিক নাম। পরে দেখো আরশোলা। আরশোলা কোনটা? পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তাহলে এই ভিব্রিও কলেরি, এটা হলো কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম, কলেরা জীবাণু, বা সংক্ষেপে আমরা লিখতে পারি কলেরা। অ্যাপিস ইন্ডিকা, এটা কার? এটি হলো মৌমাছি, এটি হলো মৌমাছি। আর প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এটা হলো ম্যালেরিয়া জীবাণু, ম্যালেরিয়া জীবাণু। ওকে, নেক্সট, জেনোপাস লেইভিস কোনটির বৈজ্ঞানিক নাম? কোনটির বৈজ্ঞানিক নাম বলো তো? কোনটির বৈজ্ঞানিক নাম? সেটি হলো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। ওকে, আচ্ছা, এরপরে বলছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। আমি একটু লাস্ট যে বৈজ্ঞানিক নামটা বলেছিলাম সেটি হলো জবা। ওকে, নিচের কোনটি আমাদের জাতীয় পাখি অর্থাৎ দোয়েলের বৈজ্ঞানিক নাম? দোয়েলের বৈজ্ঞানিক নাম, দোয়েলের বৈজ্ঞানিক নাম হলো কি? কপসাইকাস সোলারিস, কপসাইকাস সোলারিস। নিমফিয়া নৌসালি, এটা হলো শাপলা। অ্যাপিস ইন্ডিকা মৌমাছি, টেনুয়ালোসা ইলিশা, এটা হলো ইলিশ মাছ। ওকে, এরপরে কি? এপিস ইন্ডিকা, একটু আগে বললাম এপিস ইন্ডিকা কার? এটা হলো মৌমাছির বৈজ্ঞানিক নাম, মৌমাছি। নেক্সট, কর্সোরাস ক্যাপসুলারিস। কর্সোরাস ক্যাপসুলারিস এটা কার? আমাদের জাতীয় ফসল নাকি বলবো, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, পাট, পাটের বৈজ্ঞানিক নাম। এরপরে আছে জাতীয় পশু। জাতীয় পশু কোনটা আমাদের? জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার।
তার মানে এটার বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। তাহলে বাকি অপশনগুলো কি? কপসাইকাস সোলারিস দোয়েলের, নেমফিয়া নৌসালি শাপলা, কর্সোরাস ক্যাপসুলারিস। এটা কার? কর্সোরাস ক্যাপসুলারিস। এটা কার? কর্সোরাস ক্যাপসুলারিস। কর্সোরাস ক্যাপসুলারিস এটি হলো পাটের বৈজ্ঞানিক নাম। ওকে, এটি হলো পাটের বৈজ্ঞানিক নাম। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও কিছু এমসিকিউ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আগামী ক্লাসের অগ্রিম ভিডিও দেখার জন্য আমি তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।